নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প, মজার একমাত্র ঠিকানা। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর গল্প ঘোড়ায় চড়ার ব্যায়াম। শিবরাম চক্রবর্তী বাংলা হাস্যরসাত্মক সাহিত্যে একটি অবিস্মরণীয় নাম। আজকের গল্পে বড় সহিসের চরিত্রে সুতাসম ভাদুরী, ডাক্তার ছোট সহিস এবং নীলামওয়ালার চরিত্রে ছন্দক চৌধুরী, গল্পের সূত্রধর মামা এবং অন্যান্য চরিত্রে আমি প্রীতম গাঙ্গুলি, গল্পের পোস্টার ডিজাইন অঞ্জন মহান্তি, গল্পের ধ্বনি পরিকল্পনা, সম্পাদনা এবং সমগ্র পরিচালনা আমি প্রীতম গাঙ্গুলি। আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করার অনুরোধ রইল। শুরু হচ্ছে আজকের গল্প ঘোড়ায় চড়ার ব্যায়াম। আর কিছু না, একটু মোটা হতে শুরু করেছিলাম, অমনি মামা আমার ব্যস্ত হয়ে পড়লেন। সর্বনাশ! হ্যাঁ, তোর খুড়তো তো দাদামশাই মোটা হয়েই মারা পড়লো যে, তুইও আবার মোটা হচ্ছিস। তোর জ্যাঠো তো দাদামশাই কি সর্বনাশ! কথাটা শেষ করবার দরকার হয় না। আমার মাতুলের খুড়ো আর জ্যাঠা স্থূলকায়তার সর্বনাশের জাজ্জল্যমান দৃষ্টান্ত। নামের উল্লেখেই আমরা বুঝতে পেরে যাই। খুড়তুতো দাদামশাইয়ের বুকে এত চর্বি জমেছিল যে হঠাৎ হার্ট ফেল হয়েই তাকে মারা যেতে হলো। ডাক্তার ডাকার প্রয়োজন হয়নি। জ্যাঠতুতো দাদামশাইয়ের বেলা অবশ্য ডাক্তার ইঞ্জেকশন করতে এসে মাংসের স্তর ভেদ করে শিরা খুঁজে না পেয়ে গোটা তিনেক ছুঁচ শরীরের বিভিন্ন স্থানে গচ্ছিত রেখে রাগে ক্ষোভে হতাশায় ভিজিট না নিয়েই প্রস্থান করেছিলেন। যে বংশের দাদামশাইদের এরূপ মর্মভেদী ইতিহাস, সে বংশের নাতিদের মোটা হওয়ার মতো ভয়াবহ আর কি হতে পারে। কাজেই বড় মামা বিচলিত হয়ে পড়েন। প্রতিবাদের সুরে বলি, কি করব, আমি কি ইচ্ছে করে হচ্ছি? আর কোনো অসুখে ভয় খাই না, কিন্তু মোটা হওয়া বাপস, অমন মারাত্মক ব্যাধি আর নেই। সব ব্যায়ামের পার আছে, চিকিৎসা চলে, কিন্তু ও রোগের চিকিৎসাই নেই। ডাক্তার কবিরে ঝাড় মেনে যায়। অগত্যা আমাকে চেঞ্জে পাঠিয়ে দেওয়া হয় রোগা হবার জন্যে। গৌহাটিতে বড় মামার জানা একজন ভালো ডাক্তার থাকেন, সেখানেই যাই। তিনি আমাকে রোগা করার ভার নেন। নমস্কার। বসো। প্রথমেই তার প্রশ্ন হয়, ব্যায়াম ট্যায়াম করো? আগে দুবেলা হাঁটি, 2 মাইল 1.5 মাইল 1/2 মাইল পর্যন্ত, যেদিন যতটা পারি। রাস্তায় বেরোলেই হাঁটতে হয়। হাঁটা আবার একটা ব্যায়াম? ঘোড়ায় চড়ার অভ্যাস আছে? না তো। আবার সংকোচে বলি, ঘোড়ায় চড়াই হলো গিয়ে ব্যায়াম, পুরুষ মানুষের ব্যায়াম, ব্যায়ামের মতো ব্যায়াম। ও, একটা ঘোড়া কিনে ফেলে চড়তে শেখো, 2 দিনে শুকিয়ে গিয়ে হাড় বেরিয়ে পড়বে। ডাক্তারের কথা শুনে আমার রোমাঞ্চ হয়। গরু থেকে ঘোড়ার পার্থক্য সহজেই আমি বুঝতে পারতাম, যদিও রচনা লিখতে বসে আমার পক্ষে সে পার্থক্য বজায় রাখা খুব সহজ ছিল না। আমার এসেতে ঘোড়া গরু এক হয়ে এসে মিলে যেত। সেই একতার মধ্যে থেকে ওদের আলাদা করা স্কুলের পণ্ডিতদের পক্ষে কষ্টকর ছিল। চতুষ্পদের দিক থেকে উভয়ে প্রায় এক জাতীয় হলেও বিপদের দিক থেকে বিবেচনা করলে ঘোড়া স্থানই কিছু উঁচুতে হবে হয়তো। যাই হোক, গৌহাটির ডাক্তার হলেও গরুকে বাতিল করে ঘোড়াকেই তিনি প্রথমেই আসন দিতে চাইলেন, অবশ্য আমার নিচেই। আমিও ঘোড়ার উপরেই চড়ব এই স্থির সংকল্প করে ফেললাম। বাস্তবিক ঘোড়ায় চড়া, সে কি দৃশ্য! সার্কাসে তো দেখেইছি, রাস্তাতেও মাঝে মাঝে চোখে পড়ে যায়। অম্বালায় থাকতে ছোটবেলায় দেখেছি পাঞ্জাবিদের ঘোড়া চড়া, এখনো মনে পড়ে। পাগড়ি উড়ছে, পারপেন্ডিকুলার থেকে ঈষৎ সামনে ঝুঁকে শোয়ারের কেমন সহজ আর খাতির নাজারত ভাব, দাঁড়িয়ে উঠছে সেই সঙ্গে, যেন দুনিয়ার কোনো কিচ্ছুর ওপর কেয়ার মাত্র নেই। সমস্ত পথিককে শশক ব্যস্ত করে শহরের বুকের উপর দিয়ে বিদ্যুৎ বেগে ছুটে যাওয়া। পর মুহূর্তে তুমি দেখবে কেবল ধুলোর ঝড়, আর কিচ্ছু দেখতে পাবে না। হ্যাঁ, ঘোড়ায় আমায় চড়তে হবেই, ঠিক তেমনই করে। তা না হলে বেঁচে থেকে লাভ নেই, মোটা হয়ে তো নেই।
আশ্চর্য যোগাযোগ। 22 টাকা, 22 টাকায় যাচ্ছে। ডাক্তারের প্রেসক্রিপশনের পর বিকেল দিকে বেড়াতে বেরিয়েছি। 22 টাকা, 22 টাকা। দেখি সদর রাস্তায় নিলামের ডেকে ঘোড়া বিক্রি 22 হচ্ছে। টাকায় যাচ্ছে, 22 টাকায় যাচ্ছে। বেশ নাদুস নুদুস কালো কালো একটি ঘোড়া, পছন্দ করে সহচর করার মতোই। 22, 22, 22, রুদ্ধ নিঃশ্বাসে আমি হাঁকি। 22, 22, 23। 23, 24 টাকা। 24, 24, ভিড়ের ভেতর থেকে একজন যেন আমার কথারই জবাব দেয়। 24, 24, 24 নিলামওয়ালা ডাকতে থাকে। ঘোড়া, জিন, লাগাম, মায় চাবুক সব সমেত 24 এ যাচ্ছে। বলে ফেলি একেবারে 27। 27, 27, 28। 28 ভিড়ের ভেতর থেকে আবার কোন হতবাগার বাধা। যাচ্ছে। দাদা, ও দাদা, আমার পাশে একজন লোক আমাকে আড়ালে ডেকে নিয়ে যায়। শুনুন না, সে বলে, আমি ঘোড়া চিনি, অদ্ভুত ঘোড়া মশাই, এত সস্তায় যাচ্ছে, আশ্চর্য। তাই? ওর জিনের দামই 28 টাকা। বলেন কি? আমার চোখ বড় হয়ে ওঠে। তাহলে আরো উঠতে পারি? নিশ্চয়ই। ভাবছেন বুঝি দিশি ঘোড়া? মোটেই তা নয়, আসল ভুটানি টাট্টু। হ্যাঁ, ও, ভুটানি বলতে কি বোঝায় তার কোনো পরিচয়ই আমার জানা ছিল না, কিন্তু ভদ্রলোকের কথার ভঙ্গিতে এটা বেশ বুঝতে পারলাম যে এরকম একটা জানোয়ারের মালিক না হতে পারলে জীবনই বৃথা। অকুত ভয়ে হাঁক দি। 33, 34, 37। আমার পাশের এক ব্যক্তি ডাকার উদ্যম করে। উৎসাহের সূত্রপাতেই ওকে আমি দমিয়ে দিই। তারপর আমি হন্যে হয়ে উঠি। 39, 43, 47, 49। 49। পর পর এতগুলো ডাক আমি একাই ডেকে যাই। 49-এ গিয়ে ক্ষান্ত হই। এমন খাসা ঘোড়া 49 যায়। তারপর আর কেউ ডাকে না। আমার প্রতিদ্বন্দ্বীরা নিরস্ত হয়ে পড়েছে তখন। 49, 49, 1, 49, 2, 3। এই তো। নগদ 49 টাকা গুনে দিয়ে ঘোড়া দখল করে পুলকিত চিত্তে বাড়ি ফিরি। সেই পার্শ্ববর্তী অশ্ব সমজদার ভদ্রলোক আমার এক উপকার করেন। একটা ভাড়াটে আস্তাবলে ঘোড়াটা রাখার ব্যবস্থা করে দেন। তারাই ঘোড়ার খোরপোশের সেবা শুশ্রূষার যাবতীয় ভার নেবেন। সময়ে অসময়ে এক চড়া ছাড়া আর কোনো হাঙ্গামাই আমাকে পোহাতে হবে না। অবশ্য কিছু দক্ষিণা দিতে হবে ওদের। ভদ্রলোককে সন্দেশের দোকানে নেমন্তন্ন করে ফেলি তক্ষুনি। পরের দিন প্রাতঃকালে আমার অশ্বারোহণের পালা। ভাড়াটে সহিসরা ঘোড়াটাকে নিয়ে আসে। জন কতক ধরেছে ওর মুখের দিকে, আর জন কতক ওর লেজের দিকে। মুখের দিকে যারা, তারা লাগাম, ঘোড়ার কান, ঘোড়ার চুল অনেক কিছু ধরার সুযোগ পেয়েছে, কিন্তু লেজের দিকে ওই লেজটাই কেবল সম্বল। ও ছাড়া আর ধর্তব্য কিছু নেই। আমি বিস্মিত হই, কিন্তু বিস্ময় প্রকাশ করি না। পাছে আনাড়ি ভাবে ঘোড়া আনার এই নিয়ম হয়তো, কে জানে। সেই ডাক্তার ভদ্রলোক বাড়ির সামনে দিয়েই সেই সময় যাচ্ছিলেন। আমাকে দেখে থামেন। এই যে একটা ঘোড়া বাগিয়েছো দেখছি। হ্যাঁ, বেশ বেশ বেশ, কিনলে বুঝি? এই যে কত? 49। 49-এ? বাহ, সস্তাই তো। দিব্যি ঘোড়া, বাহ বাহ, কাঁসা, দারুণ। ঘোড়ার পিঠ চাপড়ে নিজের প্রেসক্রিপশনকেই রেকমেন্ড করেন। হ্যাঁ, হাঁটা ছাড়ো, হাঁটা ছাড়ো। হাঁটা আবার একটা ব্যায়াম নাকি? মানুষে হাঁটে, ঘোড়ায় চড়তে শেখো। অমন ব্যায়াম আছে আর? দুদিনে চেহারা ফিরে যাবে। এত কাহিল হয়ে পড়বে যে তোমার মামারাই তোমাকে চিনতে পারবেন না। আচ্ছা, চলি তাহলে, চলি। হ্যাঁ। তার রুগী দেখার তাগাদা অপেক্ষা করার অবসর নেই। ঘাড় নেড়ে আমাকে উৎসাহ দিয়েই তিনি চলে যান। দর্শকের মধ্যে তাকে গণনা না করেই আমার অভিনব ব্যায়াম পর্ব শুরু হয়। সহিসরা বেশ কষে ঘোড়াটাকে ধরে থাকে। আমি আস্তে আস্তে তার পিঠের উপর উঠে বসি। হ্যাঁ, ঠিক আছে। বেশ জুত করেই বসি, শ্রীযুত হয়ে। কিন্তু যেমনি না তাদের ছেড়ে দেওয়া, ঘোড়াটা চারটে পা একসঙ্গে জড়ো করে।
পিঠটা দুমড়ে ব্যাখারির মতো বেঁকিয়ে আনে এবং হঠাৎ করে কি পিঠটা একটু নামিয়েই না ওপরের দিকে এক দারুণ ঝাড়া দেয়। ওরে বাবারে, ধনুকে টঙ্কার দেওয়া যেন। সেই এক ঝাড়াতেই আমি একেবারে স্বর্গে। ঘোড়ার পিঠ ছাড়িয়ে প্রায় 4-5 হাত উঁচুতে আকাশের বায়ুস্তরে বিরাজমান। শূন্য মার্গে চলাচল আমার মতো স্থূল জীবের পক্ষে সম্ভব নয় বেশিক্ষণ। সুতরাং আমাকে নামতে হয় ঘোড়ার পিঠে, এবং সেই মুহূর্তেই আবার যথাস্থানে আমি প্রেরিত হই। কিন্তু পুনরায় আমার অধঃপতন। এবার জিনের মাথায় আবার আকস্মিক উন্নতি। এবার নেমে আসি ঘোড়ার ঘাড়ের উপর, আবার আমাকে উপরে ছুঁড়ে দেয়। এবার যেখানে নামি সেখানে ঘোড়ার চিহ্ন মাত্র নেই। অশ্ববর আমার 2.5 হাত পেছনে 2 পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছেন তখন। আমাকে লুফে নেবার জন্যই কিনা কে জানে। ঘোড়ার মতলব মনে মনেই আমি টের পাই। ধরবার আগেই আমি শুয়ে পড়ি। জানোয়ারটা ততক্ষণে আমাকে ফেলে গৌহাটির পথ দিয়ে টেলিগ্রামের মতো ছুটে চলেছে। আমি আস্তে আস্তে উঠে বসি, দীর্ঘ নিঃশ্বাস ফেলি। ঘোড়ায় চড়ার বিলাসিতা পোষালো না আমার। একটা হাত কপালে রাখি, আরেকটা তলপেটে। মানুষের হাতের সংখ্যা যে প্রয়োজনের পক্ষে পর্যাপ্ত নয়, এ কথা এর আগে এমন করে আমার ধারণাই কখনো হয়নি। কারণ তখন আরো কয়েকটা হাতের বিলক্ষণ অভাব অনুভব করি। ঘাড়ে, পিঠে, কোমরে, পাঁজরায় এবং শরীরের আরো নানান স্থানে হাত বুলোবার দরকার বোধ করছিলাম। কেবল যে বেহাতি হয়েছে তাই নয়, বিপদ আরো। উঠতে গিয়েই সেটা টের পাই। দাঁড়াবার এবং দাঁড়িয়ে থাকার পক্ষে 2 পাও মোটেই যথেষ্ট নয়। তখন বুঝি সহিসরা ধরে বেঁধে দাঁড় করিয়ে দেয়, কিন্তু যেমনি না ছাড়ে অমনি আমি শটান। তখন সবাই মিলে সহানুভূতি পরবশ হয়ে ধরাধরি করে আমাকে বাড়ি পৌঁছে দেয়। বলা বাহুল্য, এ ব্যাপারেও আমার নিজের হাত পা নিজের কোনো কাজেই লাগে না। হ্যাঁ, ওদের হ্যান্ডেল হওয়া ছাড়া। তারপরে প্রায় 1 মাস আমি শয্যাগত। সবাই বলে ডাক্তার দেখাতে, কিন্তু ডাক্তার ডাকার সাহস আমার হয় না। আমার মামার বন্ধু ওই তিনিই তো। এই অবস্থাতেই আবার ঘোড়ায় চড়ার ব্যবস্থা দিয়ে বসবেন কিনা কে জানে। অশ্ব চিকিৎসা ছাড়া আর তো কিছু জানা নেই তার। সেই পলাতক ভুটানি টাট্টুকে যদি খুঁজে নাও পাওয়া যায়, একটা নেপালি গাঁটটা জোগাড় করে আনতে কতক্ষণ? ডাক্তার না, ডাক্তার না। মাতৃপুরুষ ক্রমে ও আমাদের ধাতে সয় না। বিছানা ছেড়ে যেদিন প্রথম বেরুতে পারলাম, সেদিন হোটেলের বড় আয়নায় নিজের চেহারা দেখে চমকে গেলাম। এতটা কাহিল হয়ে পড়েছি, দেখে নিজেকে চেনাই যায় না যে। মুখের দিকে তাকাতেই ইচ্ছে করে না। বিকৃত বদনে বাইরে বেরিয়ে আসি। রাস্তায় পা দিয়েই আস্তাবলের বড় সহিসের সঙ্গে সাক্ষাৎ। হুজুর, আপনার কাছে আমাদের কিছু পাওনা আছে। কি পাওনা? আবার আমাকে চমকাতে হয়। পাওনা কিসের? আগে ও ঘোড়ার দরুন। কেন? তার দাম তো চুকিয়ে দিয়েছি। হ্যাঁ, চাবুকের দরুন কনা পাবে বটে তোমরা, তা চাবুক তো আমার কাজেই লাগেনি, ব্যবহারই করতে হয়নি আমার। ও কনাও কি দিতেই হবে? আগে কেবল কুয়ানা নয় তো, 72 টাকা 12.5 আনা মোট। এ দেখুন বিল। 72 টাকা 12.5 আনা? আমার চোখ কপালে উঠে। কেন? আমার অপরাধ? আগে আপনার ঘোড়ায় খেয়েছে এ মাসে মোট 22.5 টাকার ছোলা আর 5.25 টাকার ঘাস। আমি বাধা দিয়ে বলি, কিন্তু কিন্তু কেন? সে তো পালিয়ে গেছে। আপনার ঘোড়া মোটেই না, হ্যাঁ, খাবার সময় এসে ফিরে এসেছিল। সে কি? তারপর থেকে ঠিক রয়েছে। সেই ছোট সহিসকে হুকুম দেয়, আরে লিয়ে আয় তো ভুটানি টাট্টুকে হাজুরের সামনে। বলতে বলতে সহিসটা ঘোড়া এনে হাজির করে। হ্যাঁ, ঘোড়াটা যে ভালো খেয়েছে দিয়েছে তাতে ভুল নেই।
বেশ একটু মোটাসোটাই বলে আমার মনে হলো। আমরা তো তবু ওকে কম খেতে দিয়েছি হুজুর, দিতে পারলে ওর ডবল 4 ডবল 8 গুণ খেতে পারতো। আরে সাহস করে খাওয়াতে পারিনি আমরা। বেঁচে উঠবেন কিনা ঠিক ছিল না তো। এর আগে সহিসটা হঠাৎ থেমে যায়, আর কিছু বলতে চায় না। পরবর্তী বাক্যটি প্রকাশ করার জন্য আমি পিড়াপিড়ি করি, কি হে এর আগে কি? ছোট সহিসটা বলে ফেলে, ওতে চেপে এর আগে কেউ বাঁচেনি। হ্যাঁ? বড় সহিস বলে, এ তো ঘাস আর ছোলাতে গেল 5.25 টাকা আর 22.5, একুনে 27 টাকা 12 আনা। ভুট্টা খেয়েছে পুরো 10 টাকা। আরে ভুটানি টাটুকি না, ভুট্টা ছাড়া তো ওদের চলে না হুজুর। এ গেল আপনার 37 টাকা 12 আনা। হ্যাঁ বিল এনেছো? আমার ছাল ছাড়িয়ে নিয়ে যাও এবার। মনে মনে বলি। এবার ছোট সহিসটা শুরু করে, তারপর ঘোড়ার বাড়ি ভাড়া বাবদে দিল 10 টাকা। এই ঘোড়ার জন্য একটা বাড়ি? আমি অবাক হয়ে যাই। আগে একটা গোটা বাড়ি নিয়ে ঘোড়া বা করবে কি? ওদের তো খাবার ঘর কি শোবার ঘর, বৈঠকখানা কি পায়খানা আলাদা লাগে না, এক জায়গাতে ওদের সব কাজ। কিন্তু হুজুর ও জায়গাটা হচ্ছে 10 টাকা ভাড়া। আমার কথা বেরোয় না। সহিসটা সুর মোলায়েম করে বলে, তারপর হুজুরের ঘোড়ার খেদমত খেটেছি আমরা, আমাদের মজুরি আছে। আমরা কি 15টা টাকা আশা করি না হুজুরের কাছে? হ্যাঁ হুজুরের অবস্থা তখন মুজুরের চেয়েও কাহিল। তবু মনে মনে হিসাব করে অঙ্ক খাড়া করি। আচ্ছা তা হলেও তো সব মিলিয়ে 12 টাকা 12 আনা হয়। আর 10 টাকা 2 পয়সা কিসের? ছোট সহিসটা চটপট বলে, আগে ও 2 পয়সা আমাকে দিবেন খৈনির জন্য। ঘোড়ায় খৈনি খায়? আশ্চর্য। আগে ঘোড়ায় খায়নি, আমি খাবার জন্য ডলছিলাম ঘোড়ার মুখের কাছে, কিন্তু যেমনি না ছটপটিছে অমনি হারামিটা হেঁচে দিয়েছে, সমস্ত খৈনিটাই বরবাদ। আচ্ছা আচ্ছা এই নাও। তক্ষুনি পকেট থেকে পয়সা দুটো বের করে ওকে দিয়ে দিই। যতটা পাতলা হওয়া যায়। দেনা আর শত্রু কখনো বাড়াতে নেই। বড় সহিস বলে, আর বাকি 10 টাকার হিসাব। এ জানোয়ার এমন পাজি আছে কি বলবো হুজুর। একদিন কোর্তার প্যাকেটের ভেতরে নাক সেধিয়ে একখানা 10 টাকা নোট বেমালুম মেরে দিয়েছে, একদম হজম। হ্যাঁ বলো কি? আমি বিচলিত হই। একেবারে খেয়ে ফেললো নোটখানা? 10টা টাকা? একেবারে। আমরা আশা করলাম পড়ে বেরোবে, কিন্তু না, পড়ে অনেক আস্ত ছোলা পেলাম, সেগুলো ঘুগনিওয়ালাতে দিয়ে দিয়েছি, কিন্তু নোট গায়েব। এ টাকাটা ও ঘোড়ার খোরাকির মধ্যেই ধরে নিবেন হুজুর। আমি মাথায় হাত দিয়ে বসে পড়ি। সহিসটা আশ্বাস দেয়, চাবুকের দামটা তো আর ধরা হয়নি হুজুর। যদি মর্জি করেন তো ওটার কোটা আনা জুড়ে পুরা 73 টাকাই দিয়ে দেবেন, আর আমাদের দুজনকে 2টা টাকা। আপনাদের মতো আমির লোকের কাছেই তো আমাদের বকশিসের হাসা হুজুর। এই নাও, এই আর এই নাও। প্রায় সর্বশান্ত হয়ে সহিস বিদায় করি। মামার দেওয়া যা উপসংহার থাকে তার থেকে হোটেলের দেনা চুকিয়ে হয়তো মালগাড়িতে বামাল হয়ে বাড়ি ফিরতে হবে। যাই হোক, ঘোড়াটাকে আর রাস্তা বলে ফিরিয়ে নিতে দিই না। সামনেই একটা খুঁটোয় বেঁধে রাখতে বলি। রাস্তাই আমার ঘোড়া রাস্তা বলে এখন থেকে। সেই উপকারী ভদ্রলোককে সহিসদের ডেকে দিতে বলি, যিনি কেবল ঘোড়া চিনিয়েই নিরস্ত হননি, আস্তাবলও দেখিয়েছিলেন। সেই ভদ্রলোককেই ঘোড়াটা উপহার দিয়ে তার উপকারের ঋণ শোধ করব। অভিলাষ প্রকাশ করতেই বড় সহিসটা বলে, ওকে আর কি দেবেন হুজুর, উনার ভগ্নিপতির তো ঘোড়া। আমার দম ফেলতে দেরি হয়। সেই নিলামওয়ালা ওর ভগ্নিপতি? এই ধাক্কা সামলাতে সামলাতেই ছোটটা যোগ করে দেয়, আর ওরই ওই আস্তাবল। আমি আর কিছু বলি না, কেবল এই সংকল্প স্থির করি, যদি আমি গৌহাটিতে থাকতে থাকতেই সেই উপকারী ভদ্রলোকটি মারা যান, তাহলে আমার যাবতীয় কাজকর্ম, গল্পের বই পড়া, বায়োস্কোপ দেখা এবং আরো যা কিছু সব স্থগিত রেখে ওর সব যাত্রায় যোগ দেব। সব আমোদ প্রমোদ ফেলে প্রথমে ওই কাজ। আচ্ছা হুজুর, হাসি তাহলে চলতে। সহিসরা চলে যায়।
আমি ঘোড়ার দিকে তাকাই আর মাথা ঘামাই। কি ক্ষতি করব ওর? কিংবা ওই আমার কি গতি করে? এমন সময়ে ডাক্তারের আবির্ভাব হয় সেই পথে। আমাকে দেখে এক গাল হাসি নিয়ে তিনি এগিয়ে আসেন। এই যে হ্যাঁ, বেশ ছিন্ন ছিন্ন হয়ে এসেছো 1 মাসেই, দেখলে তো? তখনই বলেছিলাম ঘোড়ায় চড়ার মতো ব্যায়াম আছে। আর পায়ে হেঁটে কি এত হালকা হতে পারতে? আরো মুটিয়ে যেতে বরং। যাক, খুশি হলাম তোমার চেহারা দেখে। বাড়ি ফিরে মামাকে বলো মোটা রকম ভিজিট পাঠিয়ে দিতে। মামা কেন, আমি দিয়ে যাচ্ছি। এই 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 ঘোড়াটাই আপনার ভিজিট। আমি সবিনয়ে বলি। হ্যাঁ, সত্যি? হ্যাঁ। খুশি হলাম, আরো খুশি হলাম। ডাক্তারবাবু সত্যিই পুলকিত হয়ে ওঠেন। তাহলে এবার থেকে আমার রুগী দেখার ভালোই হলো। একদম। আহ, ডাক্তারবাবু লাফিয়ে চাপেন ঘোড়ার পিঠে। ওঠার কায়দা দেখেই বুঝতে পারি এককালে ওই বদভ্যাস ওর দস্তুর মতোই ছিল। চল। পর মুহূর্তেই তাকে আর দেখতে পাই না। বিকালে হোটেলের সামনেই আস্তে আস্তে পায়চারি করছি। তখন দেখি তিনি মুহ্যমানের মতো ফিরছেন, শটান হেঁটেই। ডাক্তারবাবু, ভয়ে ভয়ে প্রশ্ন করি, আপনার ঘোড়ার কি হলো? আমার দিকে বিরক্তিপূর্ণ দিকপাত করে তিনি বলেন, এই হেঁটেই ফিরলাম। কতটুকুই পথ? 2 মাইল তো। ঘোড়ায় চড়া ভালো ব্যায়াম বটে, কিন্তু বেশি ব্যায়াম কি ভালো? অতিরিক্ত ব্যায়ামে অপকারই করে। মাঝে মাঝে হাঁটতেই হয়। চলি তাহলে। হ্যাঁ। তিনি আর দাঁড়ালেন না। খানিক বাদে ডাক্তারবাবুর চাকর এসে বলে, বাবু, গিন্নিমা আপনার ঘোড়া ফিরিয়ে দিলেন। হ্যাঁ, কিন্তু কিন্তু ঘোড়া কই? ঘোড়াকে তো তোমার সঙ্গে দেখছি না। ঘোড়া কোথায় জানি না বাবু। ঘোড়া যে কোথায় তা চাকর জানে না, ডাক্তারবাবুও জানে না। তবে তার কাছ থেকে যা জানা গেছে তা জেনেই কর্তার অজ্ঞাতসারেই গিন্নি এই মোটা ভিজিট প্রত্যার্পণ করতে বিলম্ব করা সমীচীন মনে করছেন না। কর্তৃপক্ষের কাছ থেকে গিন্নি যা জেনেছেন তা আমি কর্মবাচ্যের কাছ থেকে জানবার চেষ্টা করি। যা পকদ্ধার হয় সংক্ষেপে তা এই। অশ্বপৃষ্ঠে যত সহজে ডাক্তারবাবু উঠতে পেরেছিলেন, নামাটা তত সহজসাধ্য হয়নি। যথাস্থানে তো নয়ই। 2 মাইলের কথাই না, পাক্কা 15 মাইল গিয়ে ঘোড়াটা তাকে নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়েছে বললেও ভুল বলা হয়। ভূমিসাৎ করে পালিয়েছে। কোথায় গেছে বলা কঠিন। এতক্ষণে 100 মাইল, 150 মাইল কি 1000 মাইল চলে যাওয়াও সম্ভব। কর্তা বললেন 100, গিন্নির মতে 150, 1000 হদ্দে চাকরের ধারণার মধ্যে। আমি ব্যতিব্যস্ত হয়ে পড়ি। তৎক্ষণাৎ গাড়ি ধরে বাড়ি ফেরার জন্যে। খাবার সময় তো প্রায় হয়ে এলো। যে 1000 মাইল সে এক নিঃশ্বাসে গেছে, খিদের জ্বালায় তা পেরিয়ে আসতে আর কতক্ষণ? বাবা, ঘাড় থেকে ঘোড়া না নামিয়ে গৌহাটিতে বাস করা বিপজ্জনক। নোটে গাছতলার গল্পে আজ শুনছিলেন শিবরাম চক্রবর্তীর গল্প ঘোড়ায় চড়ার ব্যায়াম। কেমন লাগলো আজকের গল্প? অবশ্যই আমাদের জানান নিচের কমেন্ট বক্সে। অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুদের। আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং হাইপ করতে ভুলবেন না। আপনাদের করা কমেন্টস এবং লাইকস আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। বাংলা সাহিত্যের একটু অন্যরকম মজার মজার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোটে গাছতলার গল্প। চ্যানেল ঘুরে দেখুন, নানান প্লেলিস্ট সাজানো আছে আপনার জন্য। ভিডিওর নিচে সুপার থ্যাঙ্কস ব্যবহার করে আমাদের সাহায্য করতে পারেন। এনজিটিজি অরিজিনালসের জন্য লেখক লেখিকারা আপনাদের গল্প আমাদের মেল করতে পারেন। মেল অ্যাড্রেস যে কোনো গল্পের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আবারও মনে করিয়ে দিই, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। প্রতি সোমবার এবং শুক্রবার চেষ্টা করছি নিয়মিত গল্প আনার। খুব শিগগির ফিরে আসবো আরো মজার গল্প নিয়ে। খুব ভালো থাকুন, হাসতে থাকুন, শুনতে থাকুন। নোটে গাছতলার গল্প, মজার একমাত্র ঠিকানা। আজকের মতো বিদায় বন্ধু।
নমস্কার।